শুভেন্দু বাবুকে জিজ্ঞাসা করুন যে তাহলে বিহারের তো অনেকের নাম কাটা গেছে, তাহলে বিহারের জন্য কি বিএসএফ অ্যাপ্লিকেবল না? বিহারের কি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রকার ক্ষমতা নেই? তাহলে বিহারে যাদের নাম কাটা গেল তাদের মধ্যে কজনকে বাংলাদেশে, নেপালে, ভুটানে পাঠিয়েছেন বা যে বলছেন ছুড়ে ফেলে দিয়ে আসবে? এসআইআর এর নাম থাকুক বা না থাকুক, এসআইআর করার পরে ভোটার লিস্ট, তাতে একজন মানুষ ভারতীয় নাগরিক কি নাগরিক না এটা প্রতিষ্ঠিত হয়। বিএসএফ আটকাতে পারলো না, পাড়ার দিদিমণি রোহিঙ্গা ধরে নেবে যে তারপরে এসে সিআইএসএফ বা বিএসএফ নিয়ে গিয়ে তাকে বাংলাদেশে ছেড়ে আসবে? বড় বড় বন্দুক নিয়ে সিআইএসএফ ধরতে পারলো না রোহিঙ্গা, বড় বড় বন্দুক নিয়ে বিএসএফ ধরতে পারলো না রোহিঙ্গা, পাড়ার দিদিমণি একটা বাড়িতে গিয়ে 10টা ফর্ম বিক্রি করে রোহিঙ্গা ধরে ফেলবে? আর যারা বলছে রোহিঙ্গা ধরবে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কজন রোহিঙ্গা ধরলে ভাই, বিহার থেকে কজন রোহিঙ্গা ধরেছো? সাধারণ মানুষ একবার তাদের লাইনে দাঁড়িয়ে কাগজের নোট পাল্টাচ্ছে, একবার কবে বাবা মারা গেছে তার ডকুমেন্ট জোগাড় করে বেড়াচ্ছে। আমি বলছি কেন্দ্রে যদি মোদী সরকার থাকে আপনাদেরকে এই যন্ত্রণা ভোগ করতে হবে। ফিরদৌসদা, রাজ্য জুড়ে এসআইআর শুরু হয়েছে, বাড়ি বাড়িতে বিএলওরা যাওয়াও শুরু করেছেন, আর এর মধ্যেই মর্মান্তিক একটা ঘটনা আমরা দেখলাম মুর্শিদাবাদে ঘটলো। একজন কৃষক মাঠে চাষ করতে গিয়ে তার সেই চাষের জমিতে ব্যবহার করা হয় সেই বিষ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের লোকেরা বলছে এবং স্থানীয় মানুষরা বলছেন এসআইআর আতঙ্কে ভুগছিলেন এবং 2002 সালের তালিকায় তার নাম নেই। এই যে মৃত্যু, এবং তার আগে আমরা দেখেছি একই দিনে উলুবেড়িয়ায় এক ঠিকা শ্রমিক মাত্র 28 বছর বয়স এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তার পরিবারেরও দাবি এসআইআর আতঙ্কে মৃত্যু। বারংবার এই মৃত্যু, প্রায় 6 জনের বেশি মানুষ মারা গেছেন এসআইআর আতঙ্কে এই রাজ্যে। কিভাবে দেখছেন বিষয়টা এবং কি বলবেন? এই মৃত্যুর জন্য দায়ী সেই সমস্ত রাজনীতিবিদরা যারা এসআইআর নিয়ে মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছেন। আমি জনগণকে বলবো যে আপনাদের এই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রকার বিষয় নেই, কারণ এসআইআর হচ্ছে বেসিক্যালি রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টের সেকশন 21-এ এই প্রভিশন রয়েছে। সেখানে বলা আছে যে নির্বাচন কমিশন চাইলে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করতে পারে। এর সঙ্গে নাগরিকত্বের কোনো প্রকার সম্পর্ক নেই। এই যে কিছু রাজনৈতিক নেতা বলছে নাম যেই কেটে যাবে বিএসএফ নিয়ে গিয়ে তাকে বাংলাদেশে ছেড়ে দিয়ে আসবে, বাংলাদেশ নেবে কেন? সেই রাজনৈতিক নেতাকে প্রশ্ন করি যে আচ্ছা বিহারে তো অনেক ব্যক্তির নাম নেই, তা বিহারের জন্য কি বিএসএফ অ্যাপ্লিকেবল না? বিহার থেকে কজনকে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে এসছেন বাংলাদেশে? নেপালে, ভুটানে কজনকে ছেড়ে দিয়ে এসছেন? শুভেন্দু অধিকারী বলছেন রিপোর্ট করে দেওয়া হবে। সেই শুভেন্দু বাবুকে জিজ্ঞাসা করুন যে তাহলে বিহারের তো অনেকের নাম কাটা গেছে, তাহলে বিহারের জন্য কি বিএসএফ অ্যাপ্লিকেবল না? না সিআরপিএফ অ্যাপ্লিকেবল না? না বিহারের সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্ষমতা নেই? বিহারের কি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রকার ক্ষমতা নেই? তাহলে বিহারে যাদের নাম কাটা গেল তাদের মধ্যে কজনকে বাংলাদেশে, নেপালে, ভুটানে পাঠিয়েছেন বা পাকিস্তানে পাঠিয়েছেন যে বলছেন ছুড়ে ফেলে দিয়ে আসবে? এসআইআর এর নাম থাকুক বা না থাকুক, এসআইআর করার পরে ভোটার লিস্টে, তাতে একজন মানুষ ভারতীয় নাগরিক কি নাগরিক না এটা প্রতিষ্ঠিত হয় না। ভারতবর্ষের একজন নাগরিক যদি মনে করেন যে আমি ভোটার লিস্টে আমার নাম তুলব না, আপনি যাকে ভারতীয় নাগরিক নয় বলতে পারেন? তার ইচ্ছা হবে না, সে তুলবে না। ভোটার লিস্টে নাম তুলতে আর কি নাগরিক বাধ্য নাকি? তার ইচ্ছা নেই, সে ভোটার লিস্টে নাম তুলবে না। সে ভারতে তার বাপ জন্মগ্রহণ করছে, সে জন্মগ্রহণ করছে, সে ভোটার লিস্টে নাম তুলবে না। আপনি তাকে গিয়ে বাংলাদেশ ফেলে দিয়ে আসবেন আর বাংলাদেশ তাকে, বাংলাদেশে কি ইউনেস্কো হাত পেতে দাঁড়িয়ে আছে যে তাকে নিয়ে নেবে? সিটিজেনশিপ অ্যাক্ট সেটা সম্পূর্ণ আলাদা, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট সম্পূর্ণ আলাদা। সিটিজেনশিপ কিভাবে হয় বা তার নাগরিকত্ব কিভাবে পান একজন মানুষ, সেটার প্রভিশন আমাদের সংবিধানে বর্ণিত রয়েছে। তারপরে সিটিজেনশিপ অ্যাক্ট হয়েছে, সেই অ্যাক্টে বলা আছে বাই রেজিস্ট্রেশন, বাই বার্থ, বাই ডিসেন্ট বলা আছে কিভাবে একজন সিটিজেনশিপ পাবেন বা একজন মানুষ তিনি ভারতের নাগরিক হবেন। আর সিটিজেনশিপ অ্যাক্টে বলা আছে কিভাবে একজন নাগরিকত্ব হারাবেন। নাগরিকত্ব দেওয়ার ক্ষমতাও নির্বাচন কমিশনের নেই, নাগরিকত্ব কাড়ার ক্ষমতাও নির্বাচন কমিশনের নেই।
নির্বাচন কমিশনের দায়িত্ব কি? নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যে শুধুমাত্র একটা তালিকা তৈরি করা, পরিশুদ্ধ তালিকা। সেই পরিশুদ্ধ তালিকায় যেন একজনও বেনাগরিক না থাকেন। একজন নাগরিক, ভারতীয় নাগরিক, তার ইচ্ছা হলো না সে ভোটার লিস্টের নাম তুলবে না, তাকে আপনি বলতে পারেন যে ভোটার লিস্টের নাম নেই মানে সে ভারতীয় নাগরিক না? যে বলছে তাকে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি তাকে দেখিয়ে দেব যে 2002 সালের এসআইআর এর নাম নেই, তার আগে সে পঞ্চায়েতের মেম্বার ছিল, তারপরে আবার পঞ্চায়েতের মেম্বার হয়েছে, আবার এই 2025 সালে তার ইচ্ছা হলে নাম তুলবে না, ইচ্ছা হলে নাম তুলবে না। কিন্তু ফেরদৌস দা, এখানেই অনেকে আশঙ্কা করছেন যে যে সমস্ত ডকুমেন্ট নির্বাচন কমিশনের তরফ থেকে চাওয়া হচ্ছে তা আসলে নাগরিকত্ব খতিয়ে দেখারই একটা বিষয়, এবং সেই অধিকার নির্বাচন কমিশনের নেই। নাগরিকত্ব খতিয়ে দেখার বিষয়টি একেবারেই নয়। দেখুন, হ্যাঁ, অবভিয়াসলি ভোটার লিস্টে নাম তুলতে গেলে একজন তো ভারতীয় নাগরিক হতে হবে, সেই প্রমাণ না দিয়ে আপনাকে দিতে হবে যদি নাম তুলতে চান। কিন্তু একজন ধরুন সে ভারতীয় নাগরিক, নাম তুলবে না, কারোর কিছু বলার আছে? যে বলছে যে ওইখানে নাম না থাকলে ছুড়ে ফেলে দেবো, তাকে জিজ্ঞাসা করবেন যে বিহার থেকে কজনকে ছুড়ে ফেলেছো? বিহারের তো অনেকের নাম কাটা গেছে, কজনকে ছুড়ে ফেলেছো? কজনকে বিএসএফ সিআরপিএফ কজনকে টানতে টানতে নিয়ে গিয়ে বাংলাদেশে বা নেপালে বা ভুটানে ছেড়ে দিয়ে আসছে? এসআইআর এর ফলে যে লিস্ট তৈরি হবে, চূড়ান্ত তালিকা, সেখানে নাম থাকুক বা না থাকুক, তাতে প্রমাণ হয় না যে একজনের নাম না থাকা মানে সে ভারতীয় নাগরিক না। হ্যাঁ, ওখানে লিস্টে নাম থাকা মানে সে ভারতীয় নাগরিক, এটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া উচিত, কারণ ভারতীয় নাগরিক ছাড়া নাম অন্যজনের ভোটার লিস্টে থাকতে পারে। সেই হিসেবে তো 2025 সালের বা 2024 সালে যারা ভোট দিয়েছেন তালিকায় নাম, তাদের নাম রয়েছে, তাদেরকেও ভারতীয় নাগরিক হিসেবে ধরা উচিত, অবশ্যই ধরা উচিত। এবং এটা নির্বাচন কমিশনের দায়িত্ব যে ভারতীয় নাগরিকদের একমাত্র ভোটার লিস্টে তোলা। এটা কোনো প্রয়োজনই ছিল না। দেখুন, মানে আইনটা টোটো করে ফলো করা উচিত, সে যে কোর্টই রায় দেখ। এসআইআর প্রথম কথা একটি নির্দিষ্ট জুরিসডিকশনে হওয়া উচিত, এবং নির্বাচন কমিশনকে সবসময় এসআইআর কেন করছে সেটা তার কারণ লিখতে হয়, যে এই কারণে এসআইআর করছি, কারণ দর্শী এসআইআর করতে হয়। মানে এটা নয় যে মানে ভারতবর্ষের যে কোনো সংস্থা সেটা আনফেটার্ড পাওয়ার দেওয়া আছে, না। নির্বাচন কমিশনের ক্ষমতা আছে নিশ্চিতভাবেই, সংবিধানে নির্বাচন কমিশনকেই দায়িত্ব দেওয়া আছে যে সে ভোটার একটি ভোট সংক্রান্ত বিষয়ে সেই পর্যবেক্ষণ রাখবে, সেই মেনটেন করবে, এই ক্ষমতাগুলো দেওয়া আছে। কিন্তু তার মানে এই নয় যা ইচ্ছা তাই করবে। এই যে বলছে না বিএসএফ ধরে ছুড়ে ফেলে দেবে, যা ইচ্ছা তাই বিএসএফ ও করতে পারে না, সিআরপিএফ ও করতে পারে না, এবং করেও না। নেতা হাওয়া গরম করার জন্য বলছে ভোট কনসলিডেট হবে। মমতা ব্যানার্জিও এসআইআর নিয়ে আতঙ্ক তৈরি করছে, কারণ ওটা ওর ব্যবসা, এটা রাজনৈতিক ব্যবসা। এসআইআর নিয়ে আতঙ্ক মমতা ব্যানার্জি 2002 সালেও করেছিল, একই জিনিস, যে এসআইআর করতে হবে, দেখো নাম বাতিল হয়ে গেছে, অতএব সরকারটাকে ফেলে দাও। তারপরেও বামেরা তার থেকে বেশি ভোট পেয়ে জিতেছিল নাম বাতিল হয়ে যাওয়ার পরে। আর মমতা ব্যানার্জি আজকে কি বলছে? প্রথমে বললো আমি জীবন্ত থাকা অবস্থায় এসআইআর হবে না, তারপরে কি করে আজকে জীবন্ত মমতা ব্যানার্জি হেঁটে বেড়াচ্ছে, এর জবাব মমতা ব্যানার্জি দিতে পারবে, আর তৃণমূল কংগ্রেসে জিতে পারবে। কারণ জীবন্ত মমতা আর এসআইআর দুটো একসঙ্গে হতে পারে না, যদিও তার দীর্ঘায়ু কামনা করি, কারণ অনেকদিন জেলে থাকতে হবে। সঠিকভাবে যদি তদন্ত হয়, তদন্তকারী সংস্থা যদি যা যা তথ্য আছে, ও চাইলে মমতা ব্যানার্জিকে আজীবন, মোটামুটি আগামী 150-200 বছর বাঁচলেও ওকে জেলে রাখা যাবে। যা যা দুর্নীতি করেছে সব একটা 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 করে আলাদা আলাদা করে মামলা করলে আগামী 150-200 বছর ওর জেলেই কাটবে, যা যা দুর্নীতি করেছে। কিন্তু উনি একদিকে বলবেন যে না,
এসআইআর করতে দেব না, ভয় দেখাচ্ছেন জনগণকে। এই যে বিষ কাটছে, বিষকে আত্মহত্যা করছে, কার জন্য? এই ভয়ের জন্য। এই ভয়ের আতঙ্ক, ভয়ের পরিবেশ তৈরি করেছে, আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। আমি জনগণকে বলবো একদম আতঙ্কিত হবেন না। আপনার যে চূড়ান্ত তালিকা বেরোবে সেখানে আপনার নাম না থাকা মানেই আপনি বেনাগরিক হয়ে গেলেন, আপনাকে বিএসএফ ছুড়ে ফেলে দিয়ে আসবে। যে বলছে সে না জেনে না বুঝে বলছে। যে বিএসএফ আসবে, যে নেতা আসবে, তাকে বলে দেবেন আমার চেম্বারে চলে আসবে। আপনি ওই নাগরিক মানে এই চূড়ান্ত তালিকায় নাম না থাকা মানেই আপনি বেনাগরিক হয়ে গেলেন। 2002 সালে তো এরকম অনেক বেনাগরিককে পাওয়া যায়। 2002 সালের এসআইআর আর 2025 সালের এসআইআর কি একই বা একই ভাবে হচ্ছে? আইনে কি মানে আলাদা প্রভিশন করেছে নাকি? আইনটা কি আলাদা হয়েছে? বলুন আইনে কি অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে বলুন। এই ধরনের ডকুমেন্টেশন, হ্যাঁ ডকুমেন্টেশন, সত্য কথা বলতে কি নির্বাচন কমিশন যেটা করছে, তো এসআইআর এটা নির্বাচন কমিশনের কাজ, জনগণের কাজ না। এখন সমস্যা হচ্ছে যে জনগণকে ট্যাক্স দিচ্ছে। মোদি যে ট্যাক্স দিল, ডিমনিটাইজেশন, ডিমনিটাইজেশনের ফলে নাকি আর কোনো জঙ্গি থাকবে না, জঙ্গি কার্যকলাপ হবে না। তারপরে দেখলাম যে জঙ্গি চলে এলো, এসে লোকজনকে হত্যা করে চলে গেল, কেউ ধরতেও পারলো না। অপারেশন সিন্দুর। ডিমনিটাইজেশনের পরেই তো জঙ্গি আক্রমণ হলো। তো ডিমনিটাইজেশন হলে জঙ্গি থাকবে না, টাকায় চিপস থাকবে, সব কালো টাকা ধরা পড়ে যাবে। সে যেভাবে বুঝিয়েছিল সব গদি মিডিয়া, সব ইভেন মাটির নিচেও থাকলেও সেটা ধরা যাবে। টাই ফুস। আবার এই ফেব্রুয়ারি মাসে এই তো বলছে না রোহিঙ্গা ধরবে। আপনি নিশ্চিত ভাবে আপনার চ্যানেল থাকবে। যদি রোহিঙ্গাদের যদি না বের করতে পারে, লোকে বিজেপি নেতাদের ধরবে। ফেব্রুয়ারি মাসে যদি রোহিঙ্গাদের না তুলে ফেলে দিতে পারে, লোকে বিজেপি নেতাদের ধরবে। আর রোহিঙ্গা ফেলার নাম করে মতুয়া লোকজনের নাম সব বাতিল হবে, যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এলো। আসলে এটা পুরোটাই হচ্ছে, পুরো গেম প্ল্যানটা কি জানেন? মমতা ব্যানার্জির ভোট কনসোলিডেট করাতে হবে। বিজেপির যাই কিছু ভোট পেয়েছিল সেই ভোটটা মমতা ব্যানার্জির পকেটস্থ করতে হবে, মমতা ব্যানার্জির দিকে ঠেলে দিতে হবে। তার কারণ মমতা ব্যানার্জির যে দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অপকর্ম, সেটা জনগণের সামনে চলে এসছে। মানে আমরা দেখেছিলাম নিজের নাক কেটে বিজেপি অপরের যাত্রা ভঙ্গ করছে। কারণ ধর্মনিরপেক্ষ শক্তি, বাম, কংগ্রেস, আইএসএফ, এই যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম মমতা ব্যানার্জি থেকে বেশি ভোট পেত যদি সাধারণ ইস্যুতে ভোট পেত। তাই মতুয়া ভোট মমতা ব্যানার্জিকে দেওয়ার জন্য। কারণ এই যে এসআইআর এর নাম করে যে এত কাগজপত্র মানুষজন কাগজ নিয়ে ছোটাছুটি করছে, এই কিছুক্ষণ আগে আপনিও দেখলেন যে বিয়ে হলো, যে শিক্ষিকা তিনি নিজে বিয়ে হলো, মেদিনীপুর বাড়ি, কলকাতায় বিয়ে হয়েছে, কলকাতার স্কুলের শিক্ষিকা, তিনি নিজে বিয়ে হলো। তার বাবার নাম দিয়ে এই অমুক তমুক, তিনি নিজেই বলছে এ আর ভালো লাগে। তাকে নিজে প্রতিদিন আজকে 100টা ফর্ম তিনি নিজে বিলি করে আসছেন। ম্যাপিং করেছেন 2 মাস ধরে। আমাকে এখন সেই বাবা মারা গেছে, বাবার পার্ট নাম্বার, বিধানসভায় সেগুলো সব আমাকে জোগাড় করতে হবে। কারণ তার সে ভদ্রমহিলার নাম নেই 2002 সালের লিস্টে। কবে মারা গেছে এখন তার ভোটার কার্ড জোগাড় করো। সে নিজের কাজ করবে বিএলও হিসেবে, না সে মেদিনীপুরে গিয়ে বাবার এপিক কার্ড নাম্বার, তার পার্ট নাম্বার, কোন বিধানসভা ক্ষেত্র, সেসব জোগাড় করবে। আমি জানি না এদের মানে এই বুদ্ধি কে দিয়েছে। আচ্ছা, এই যে হাজার হাজার কোটি টাকা খরচা করে এই যে আধার কার্ড করা হলো,
এর ইউজ কি? আধার কার্ড কি শুধুমাত্র এই আম্বানির লাভ করানোর জন্য, যে আধার কার্ড দিয়ে করে আম্বানির জিওর সিম তুলবে? আধার কার্ডের সব ডিটেলস আছে। এই এয়ারপোর্ট গুলোতে সব বসিয়ে দাও একটা করে মেশিন, 250 টাকার মেশিন। যে জিওর সিম কার্ড তোলার জন্য যে 250 টাকার ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জিওর সিম তোলা যায়, তো এয়ারপোর্ট গুলোতে বসাতে কতক্ষণ লাগে? আই কার্ড দেখাতে হবে, তারপরে লাইনে দাঁড়াতে হবে, তারপরে এই করো। আর এই বিয়েগুলোতে এই যে এত মানে রোহিঙ্গা যে বলছেন চলে এসছে, রোহিঙ্গা আটকানোর জন্য নাকি এসআইআর করা হচ্ছে। মায়ানমার থেকে মানে বাংলাদেশ থেকে সেই মানুষগুলো মায়ানমারে গেল, মায়ানমার থেকে এদেশে এলো, কেউ আকাশপথে এলো, কেউ বাউন্ডারি পেরিয়ে এলো, ধরতে পারলেন না। বাড়িতে বাড়িতে ওই গ্রামের স্কুলের বা পাড়ার স্কুলের দিদিমণি গিয়ে ওই এনুমারেশন ফর্ম বিলি করে রোহিঙ্গা ধরে ফেলবে। যে কটা লিস্টে নাম আছে তাদের তো দেবে। এনুমারেশন ফর্ম কাকে দেবে? এসআইআর কি রোহিঙ্গা ধরার জন্য হচ্ছে নাকি? এসআইআর হচ্ছে যাদের ভোটার লিস্টে নাম আছে তারা বৈধ ভোটার নাকি অবৈধ ভোটার। বলছেন রোহিঙ্গা নাম তুলে দিয়েছে। রোহিঙ্গা এলো, তারপরে বর্ডার পেরিয়ে এলো, এয়ারপোর্ট দিয়ে এলো, কোনো একদিকে তো এসছে। বিএসএফ আটকাতে পারলো না, বিয়েতে এয়ারপোর্টে সিআইএসএফ আটকাতে পারলো না। পাড়ার দিদিমণি রোহিঙ্গা ধরে নেবে, যে তারপরে এসে সিআইএসএফ বা বিএসএফ নিয়ে গিয়ে তাকে বাংলাদেশে ছেড়ে আসবে। বড় বড় বন্দুক নিয়ে সিআইএসএফ ধরতে পারলো না রোহিঙ্গা, বড় বড় বন্দুক নিয়ে বিএসএফ ধরতে পারলো না রোহিঙ্গা। পাড়ার দিদিমণি একটা বাড়িতে গিয়ে 10টা ফর্ম বিলি করে রোহিঙ্গা ধরে ফেলবে? হয়? যুক্তিতে আসে? আসলে এগুলোর মাধ্যম দিয়ে কি হচ্ছে বলুন তো, যারা বাংলাদেশ থেকে যে সমস্ত বিতাড়িত হিন্দুরা এসছে তাদেরকে যন্ত্রণার মধ্যে ফেলানো হচ্ছে। এই বনগাঁ, এই রানাঘাট, এই কোপার্স ক্যাম্প, এই গড়িয়া, এই বেলঘরিয়া, দমদম, এই অনেকে এসছে বাংলাদেশ থেকে, এটা সত্য কথা। সেই মানুষগুলো বিড়ম্বিত, আর সাধারণ মানুষ বিড়ম্বিত। সাধারণ মানুষ একবার তাদের লাইনে দাঁড়িয়ে কাগজের নোট পাল্টাচ্ছে, একবার কবে বাবা মারা গেছে তার ডকুমেন্ট জোগাড় করে বেড়াচ্ছে, সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে। আমি বলছি কেন্দ্রে যদি মোদী সরকার থাকে আপনাদেরকে এই যন্ত্রণা ভোগ করতে হবে। মতুয়ারা বুঝে যান, সাধারণ হিন্দু বুঝে যান, সাধারণ মুসলমান বুঝে যান যে কেন্দ্রের নরেন্দ্র মোদী থাকা মানে আপনাদেরকে এই নাগরিক যন্ত্রণা ভোগ করা। একবার নোটের লাইনে দাঁড়িয়ে নোট পাল্টানোর জন্য আপনাকে দাঁড়াতে হবে লাইনে, আবার তার জন্য যন্ত্রণা ভোগ করতে হবে, আবার এখন কাগজ জোগাড় করো। হবে না কিছুই। ও নোট চেঞ্জ করে জঙ্গি আটকানো যায়নি, এসে মেরে দিয়ে চলে গেল, এখনো ধরা পড়লো না। জঙ্গি ধরা পড়েছে যাদের মেরে দিয়ে চলে গেল? এই ফেব্রুয়ারি মাসের পরে কজন রোহিঙ্গাকে খুঁজে পায় এসে আবার ইন্টারভিউ নেবেন বা আপনি এসে বলে যাবেন। আর যারা বলছে রোহিঙ্গা ধরবে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কজন রোহিঙ্গা ধরলে ভাই? বিহার থেকে কজন রোহিঙ্গা ধরেছো? আর কজন রোহিঙ্গাকে বাংলাদেশ পাঠিয়েছো বিহার থেকে? সাধারণ খেটে খাওয়া মানুষের নাম বাদ গেছে, কাগজ কাদের নেই। যদি কোনো যে রোহিঙ্গা বাংলাদেশ থেকে মায়ানমার গিয়ে মায়ানমার থেকে ইন্ডিয়া চলে আসতে পারে এসব বর্ডার টর্ডার পেরিয়ে বা এয়ারপোর্ট দিয়ে সিএসএফ এর চোখে ফাঁকি দিয়ে, সে রোহিঙ্গা সব থেকে বেশি কাগজ আছে। কাগজ দেয় কোন মানুষদের? খেটে খাওয়া মানুষগুলো, যারা দমদমের ওই রেল স্টেশনে চা দেয়, ফুল বিক্রি করে, সেই সব মানুষগুলো। তারা এদেশের বাসিন্দা, এদেশে জন্মগ্রহণ করেছে, তাদের একটাই অপরাধ, তারা অর্থনৈতিকভাবে সক্ষম নয়। মানুষ রিভল্ট করবে এইভাবে যদি চলতে থাকে। মানুষ তারা যন্ত্রণা ক্লিষ্ট।
তারা দৈনন্দিন আনে দিন খায়। কেউ হয়তো মেদিনীপুর থেকে, মেদিনীপুরের কাঁথি থেকে, নন্দীগ্রাম থেকে, এখান থেকে ওখান থেকে, এই যে এই যে ধরুন আমার চেম্বারের নিচে যতজন, এই কেউ চা বিক্রি করে, কেউ জেরক্সের দোকান লাগায়, সব কি কলকাতার সাহেব বাড়ির ছেলে নাকি? কারোর বাড়ি মেদিনীপুর, বেশিরভাগটাই মেদিনীপুর বাড়ি, কারোর বাড়ি মেদিনীপুর, কারোর বাড়ি মুর্শিদাবাদ, কারোর বাড়ি নদিয়া, সব ছেড়ে দিয়ে তাদেরকে এখন ঘুরতে, আমি এক্ষুনি তারা বলছি বাড়ি যেতে হবে, এই এসে নাহলে তাড়িয়ে দেবে। তারা তো তাদের মতো করে বুঝছে। কারো কেউ তাড়াবে না। কে তাড়াবে? যারা এইসব বলছে মানুষ তাদের তাড়াবে। এরা ভাবছে মানুষকে ভয় দেখিয়ে মানুষের ভোট পাবো। ভয় দেখিয়ে ভোট পাওয়া যায় না। আর মানুষকে এই যন্ত্রণা দিচ্ছেন। এই মানুষগুলো দুদিনের এই কাজ বন্ধ করে বাড়ি যাওয়া মানে এই মানুষগুলোর যন্ত্রণা হবে না? যন্ত্রণা পেতে হবে না? এরা 500 ওই নোট পাল্টাতে গিয়ে যন্ত্রণা পেয়েছে, আবার ভোট দিতে গিয়ে যন্ত্রণা পাবে। এই জিনিস কতদিন চলবে? আর যত বিড়ম্বনায় মতুয়ারা আছে। দেখুন, বাংলাদেশ থেকে আপনি বাস্তবটা বুঝুন। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসা হিন্দুর সঙ্গে আর মুসলমানের সঙ্গে যদি আপনাকে তুলনা করতে বলি, এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়া হিন্দু এবং মুসলমানের সঙ্গে তুলনা করতে বলি, আপনি স্বাভাবিক যুক্তি বুদ্ধিতে বলুন, বাংলাদেশ থেকে আসা হিন্দুর সংখ্যা বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি। আপনি বলে দিলেন। আচ্ছা, বাংলাদেশ থেকে আসা মুসলমানের সংখ্যা বেশি হবে না কম হবে? হিন্দুর সংখ্যাই বেশি। তাহলে হিন্দুর সংখ্যা বেশি হবে, আপনি বলছেন। আমি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসা মুসলমানের সংখ্যা, ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়া মুসলমানের সংখ্যা তুলনা করি, কোনটা বেশি হবে? আমি 1947 সাল থেকে যদি 2025 সাল পর্যন্ত ধরি, বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসা, ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়া মুসলমানের সংখ্যা তুলনা করতে বলি, অবশ্যই ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়া মুসলমানের সংখ্যা বেশি হবে। আর বর্তমানে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসবে কেন? প্রথম কথা, ধর্মীয় কারণে আসবে না। দ্বিতীয় কথা, অর্থনৈতিক কারণে আসবে না। কিন্তু শ্রমিক শ্রেণীর মানুষ যারা, ইন্ডিয়া থেকে লোকে দুবাইয়ে কাজ করতে যাচ্ছে, ইন্ডিয়া থেকে লোকে ওমানে কাজ করতে যাচ্ছে, ইন্ডিয়া থেকে লোকে আরব কান্ট্রিতে কাজ করতে যাচ্ছে, যারা নিজেদের বিরাট হিন্দু বলে, বিরাট প্রচার করছে যে ওই আরবে গিয়ে নাকি, মানে এই গন্ডমূর্খদের কে বোঝাবে, আরবে গিয়ে আরব কান্ট্রি গুলোতে, দুবাইয়ে নাকি মন্দির তৈরি হচ্ছে। মন্দির কেন তৈরি হচ্ছে? তার কারণ সেখানে গিয়ে হিন্দুরা বাস করতে বাধ্য হচ্ছে, কারণ এখানকার নরেন্দ্র মোদীরা তাদের কাজ দিতে পারেনি। দুবাইয়ে শেখেদের বাড়িতে গিয়ে কাজ করতে হচ্ছে, দুর্ভাগ্য। কিন্তু যে উদাহরণটা দেওয়া হচ্ছে, বাংলাদেশ এই এসআইআর আবহ তৈরি হওয়ার পর থেকেই বর্ডার এলাকায় বিএসএফ এর হাতে বেশ কয়েকজন মানুষ ধরা পড়েছেন, যাদের অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের। এবং শুভেন্দু অধিকারী আর একটা তথ্য দিয়েছেন যে প্রায় 25% ইতিমধ্যেই পালানো শুরু করেছে। আচ্ছা, 25% মানুষ যদি হয়, সেই সংখ্যাটা কত? 25% মানুষ যদি একসময় কত বলেছিলেন, 1 কোটি, তাহলে 25 লাখ লোক বর্ডার পেরিয়ে চলে গেল, বিএসএফ একজনকে হাত চেপে ধরতে পারলো না। বিএসএফ এই 25 লাখ মানুষ, 1 কোটির 25% মানে 25 লাখ। তা 25 লাখের মধ্যে বিএসএফ কতজনকে ধরেছে? বর্ডার পেরিয়ে 25 লাখ যাচ্ছে, এই তুই ফরেনার, যে পালিয়ে যাচ্ছে মানে সে ফরেনার উইদাউট এনি ডকুমেন্ট, তা ধরে তো খপ করে ধরে জেলে ভরে দেবে। তার মানে কি বলছেন? মানে বিএসএফ পালিয়ে যেতে দিয়েছে? মানে শুভেন্দু বাবু কি বলছেন যে অমিত শাহের দপ্তরটা একেবারে অকর্মণ্য, এবং অমিত শাহ অকর্মণ্য, অমিত শাহের পদত্যাগ যে উনি কি মানে ঘুরপথে সেটাই বলতে চাইছেন? মানে অভিষেক ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে পারেনি বলে ঘুরপথে কি শুভেন্দু বাবু অমিত শাহকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন? এটা বলে কি কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন? সেটা যদি দাঁড় করান, অবশ্যই ঠিক বলেছেন যে অমিত শাহ অকর্মণ্য। দেখো, 25 লাখ লোক ইন্ডিয়া থেকে বাংলাদেশ চলে গেল, বিএসএফ একজনকেও গ্রেফতার করতে পারল। বেশ কয়েকজনকে। কজনকে? সেটা কজন? 25 লাখের মধ্যে কজনকে? পার্সেন্টেজ ওয়াইজ কত আসে? কজনকে? 25 জনকে, 50 জনকে? 25 লাখের মধ্যে 50 জন মানে লোককে গ্রেফতার করতে পেরেছেন, বাকি লোক সব বর্ডার পেরিয়ে চলে গেল। অকর্মণ্য? এটা বোঝাতে চাইছেন যে অমিত শাহ অকর্মণ্য? এটা বোঝাতে চাইছেন? বলুন।
যে 25%, 1,25,00,000 মানে 25 লাখ লোক বর্ডার পেরিয়ে চলে গেল রাতারাতি। তার সঙ্গে আরো বলছেন এখনো সময় আছে, পালিয়ে যান, চলে যান। নিজের বলা কথাগুলোকে উনি জাস্টিফাই করার চেষ্টা করছেন, কারণ উনি ভালো করে জানেন যে ফেব্রুয়ারি মাসে যে লিস্ট বেরোবে তারপরে মানে একজনকেও খুঁজে পাবেন না। আমি বলেছি একটা রোহিঙ্গা ধরে দেখান, মানে সেই সময় যাতে বলা যায় যে হ্যাঁ পালিয়ে গেছে। লোকে কি বোকা নাকি? লোকে তো এই প্রশ্নই করবে যে পালিয়ে যাবে, একজনকে ধরতে পারলেন না কেন? কজনকে ধরেছেন? দেখুন, লোককে বোকা বানাবেন, এইভাবে কি আর বোকা বানানো যায়? আসলে শুভেন্দু বাবুরা বোকা হয়ে গেছেন অমিত শাহ, নরেন্দ্র মোদীদের দ্বারা। যে স্বপ্ন নিয়ে তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন সেই স্বপ্ন ভঙ্গ করছে, কারণ কেন্দ্রের বিজেপি চায় না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিবর্তিত হয়ে অন্য কোনো সরকার আসুক, কারণ কেন্দ্রের বিজেপি ভালো করে জানে এই মুহূর্তে রাজ্য বিজেপির যে অবস্থা তাতে তারা ক্ষমতায় আসবে না। ফলে মমতা ব্যানার্জির সরকার পরিবর্তিত হলে ধর্মনিরপেক্ষ শক্তি বাম, কংগ্রেস, আইএসএফ এর সরকার ক্ষমতায় আসবে। তাই মমতা ব্যানার্জির ভোট কনসোলিডেট করার জন্য মমতা ব্যানার্জিকে এই অস্ত্র তো দেওয়া অস্ত্র মমতা ব্যানার্জি ব্যবহার করছে। ওই অস্ত্র সাপ্লায়ার হচ্ছে দিল্লি। যে অস্ত্র নিয়ে মমতা ব্যানার্জি এখন রাস্তায় হাঁটছে, এসআইআর অস্ত্র, ওই এসআইআর অস্ত্র দিল্লির দেওয়া। এই নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক প্রশ্ন আছে। সে মামলা পেন্ডিং। অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কতটা নিরপেক্ষতা বজায় রাখা হবে, কেন্দ্রের শাসক দলের সে কতটা থাকবে, একটার পর একটা সাংবিধানিক সংস্থাকে নিরপেক্ষতার জায়গা থেকে দূরে সরানো হচ্ছে। এটা করছেন, ভুল করছেন, এর পরিণাম ভয়ঙ্কর হয়। আপনারা যে মানুষকে এরা তো সব গাড়ি দিয়ে হুশ করে চলে যায়, সাধারণ মানুষের সঙ্গে কথা, এরা ভাবছে আমরা ডিকটেট করে দিচ্ছি যে 25% রোহিঙ্গা যাকে চলে গেল, সাধারণ মানুষ বিশ্বাস করে নেবে। সাধারণ মানুষ প্রশ্ন করবে না যে বিএসএফ কি করছিল, একটা রোহিঙ্গাকে ধরতে পারলে না এতদিন ধরে? আমাদের যদি 25% রোহিঙ্গা চলেই যায়, 25% রোহিঙ্গা এতদিন ভারতের ভাত খেলো, ভারতের জল খেলো, ভারতের হাওয়ায় তারা শ্বাস প্রশ্বাস দিল, আমাদের ভাগের ভাত ভাগের জল খেয়ে গেল, ধরবে না? ধরে পিটিয়ে ছাল তুলে দেবে না? আর তা যদি না পারো, জনগণ কিন্তু একই ট্রিটমেন্ট দেবে তোমাদেরকে। কেন? যে 25% রোহিঙ্গা আমার জল, আমার ভাত, আমার হাওয়ায় শ্বাস প্রশ্বাস নিয়ে পালিয়ে গেল রাতের অন্ধকারে, তাদের ধরতে পারলে না? আমার ভাগের ভাত খেয়ে তো পালিয়ে গেল। কি করছিল তোমার পুলিশ? কি করছিল তোমার বিএসএফ? কি করছিল তোমার সিআইএসএফ? কি করছিল তোমার সিআরপিএফ? বর্ডার পেরিয়ে পালিয়ে গেল 25% রোহিঙ্গা, আমার ভাত খেয়ে, আমার জল খেয়ে একজনকে ধরতে পারলে না? আর কি মারছো? কিসের জন্য জনগণ রেখেছে? রোহিঙ্গাদের একবার ঢোকালে আর রোহিঙ্গাদের একবার বার করে দেওয়ার জন্য, পয়সা ইনকাম করার জন্য? তাহলে বলতে হবে যে ঢোকানোর সময় পয়সা নিয়েছো, বের করার জন্য সময় পয়সা নিয়েছো। তোমাদের কারসাজি। এ চলবে না। আমার জল খেয়ে রোহিঙ্গা পালিয়ে যাবে, আমার ভাত খেয়ে রোহিঙ্গা পালিয়ে যাবে, সেই রোহিঙ্গাকে তুমি যেতে দিলে কেন? রোহিঙ্গাদের ধরলে না কেন? এ চলবে না।